আরামকে সামনে দেখে শের থরথর করে কাঁপছে। রক্তিম চোখ, কঠোর মুখ, চেহারায় কেমন যেন হিংস্রতার চমক। দু কদম সামনে এগিয়ে আরাম ধপ করে শেরের হাত চেপে ধরল। চাপা ভারী স্বরে বলল, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। শের চাতক পাখির মতো ছটফট করছে। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে ভাঙা স্বরে বলে, যাব না, ছাড়ুন আমাকে, আমি এই বিয়ে করব না। শেরের কথা তোয়াক্কা না করে আগের মতো শক্তভাবে হাত চেপে রেখেছে। ভাষাহীন দৃষ্টি অপলক্ষণভাবে শেরের দিকে। হাত ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সে রাগে কান্না করে দেয়। চাপা কান্না করছে। আরহামের মুখের হাবভাবে কোনোই পরিবর্তন হলো না। তখনও আগের মতো একই দৃষ্টিতে তাকিয়ে আছে। শের অন্য হাত দিয়ে নিজের মুখ চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মিনিট দুয়েকের ভেতর কান্না থামলো। ক্রুদ্ধ স্বরে বলল, আপনি হাত ছাড়বেন নাকি লোক জড়ো করব? আপনি কেন বোঝেন না? আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। কথাগুলো শুনে আরামের মাথা বিগড়ে যায়। শেরকে চট করে ছেড়ে দেয়। শের ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আরাম রাগে ফোঁস করছে। এদিক ওদিক দুই তিনবার হাঁটাচলা করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। এ গড়গড় করতে করতে শেরের ঠিক সামনে এসে দাঁড়ায়। নিচু হয়ে শেরের গাল টিপে দাঁতে দাঁত চেপে বলে, ঘৃণা করো তাই না? ঘৃণা? আমাকে দেখলে ঘৃণা হয়? বিয়ে করবে না? ধাক্কা দিয়ে ছেড়ে রাগে গজগজ করতে করতে সামনের লোহার বেঞ্চের উপর অনবরত লাথি মারে। বেশ শব্দ হয়। আশেপাশের মানুষ বিস্ময় চোখে দেখছে। ছোটখাটো ভিড় জমে গেছে। আরহাম চিৎকার করে বলে, তামাশা হচ্ছে এখানে কি? আরহামের ধমকে ভিড় ছুটে যায়। মানুষ আনাগোনা করতে করতে যে যার কাজে চলে যায়। আরাম ধপ করে বেঞ্চটাতে বসে পড়ে। রাগে দুহাত ঘষছে। শরীর এখনো কাঁপছে। হাত মুষ্টিবদ্ধ করে কোনাকুনি ক্রুদ্ধ দৃষ্টিতে শেরের দিকে তাকায়। সে অশ্রুসিক্ত থমথমে চেহারায় সবটা দেখছে। হাতের কোনোয় চেয়ে রক্ত ঝরছে। চোখের জলে গাল ভিজে গেছে। মুহূর্তে আরামের সব অগোছলা হয়ে যায়। বুকে মোচড় দিয়ে ওঠে। মাথায় প্রচন্ড ব্যথা হয়। মনে হচ্ছে মাথার সব তার কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। আরাম নিচু হয়ে মাথা চেপে ধরে। চুলগুলো শক্ত করে ধরে পিছনের দিকে টানছে। চাপা আর্তনাদ করছে। অসহ্য যন্ত্রণা। মাথার পীড়া সইতে না পেরে বাম হাতে বেঞ্চের উপর অনবরত ঘুষি দিতে লাগলো। ভীত বিস্ময় চোখে সে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে লক্ষ্য করে। ভয়ঙ্কর হিংস্রতার ভরা মুখ, রাগে ক্রুদ্ধ রক্তিম চোখ, নিঃশ্বাস ভারী গর্জনের আওয়াজ। এই বুঝি কারো দেহ থেকে প্রাণ কেড়ে নেবে। এই যেন আরাম নয়, অন্য কেউ। আরামের মাঝে অন্য কোনো সত্তার ঝলক। ভাবতে ভয় শেরের শরীর কাটা দিয়ে ওঠে। এসব কি হচ্ছে? আরাম এমন করছে কেন? কিসের যন্ত্রণা এভাবে কাতর হচ্ছে? একসময় আরামের হাত কেটে রক্ত ঝরতে থাকে, তবুও সে থামছে না। একের পর হাতের আঘাত করে যাচ্ছে। আরামের এসব কাজে শেরের মানে অদ্ভুত ভয় কাজ করছে। মুখ চেপে কেঁদে ওঠে। ভয়ে তড়াক করে উঠে দাঁড়িয়ে অন্ধকার রেল লাইনের রাস্তায় ছুটে যায়। স্টেশন ছেড়ে অনেকটা এগিয়ে গেছে। ডিম লাইটের হলদে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। বড় বড় শ্বাস ছেড়ে শের উদ্দেশ্যহীনভাবে ছুটছে, কিন্তু ভাগ্যে বেশি দূর সহায় হলো না। আরামের কাছে ধরা পড়ে গেল। পেছন থেকে তড়িৎ গতিতে আটকে নেয়। শের চিৎকার করতে লাগে, কিন্তু লক্ষীর অন্ধকার রেললাইনে নির্জন রাস্তায় শেরের বুক ফাটা কান্না কারো কান অব্দি পৌঁছায় না। অসহায় শের হার না মেনে গলা ফাটিয়ে চিৎকার করছে। চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে। আরামের কাছ থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। পাগলের মতো হাত পা ছোড়াছুড়ি করছে। আচমকা আরহামের চওড়া গলায় বিকট আওয়াজে শের থেমে যায়। ভীতু থমথমে চোখে আরহামের দিকে তাকায়। আরহাম শক্তভাবে গাল চেপে নিজের মুখোমুখি আনলো শেরের চোখে চোখ রেখে দাঁত চিবিয়ে বলল, এই ভুল দ্বিতীয়বার করার চেষ্টা করো না। ফল ভয়ঙ্কর হবে। তুমি আমার মানে আমার। তোমার মন প্রাণ সবকিছুর উপর শুধু আমার অধিকার। ক্লিয়ার? শের পলক্ষীন থমথমে চোখে আরামের চোখের দিকে তাকিয়ে থাকে। উত্তর না পেয়ে আরাম ঝাঁকুনি দিয়ে উচ্চস্বরে বলল, ক্লিয়ার? সে এবার চুপ। মাথাটা ঝিমঝিম করছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শরীরটাও ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। চারপাশে কালো অন্ধকারে ঢেকে যায়। সে আরামের বুকে ঢুলে পড়ে। হলরুমের মাঝ বরাবর সোফাটায় মালিহা বসে আছে। হাতে হাত কসলাচ্ছে। চিন্তায় মাথা খারাপ হওয়ার উপক্রম। শের কি শহর ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে, নাকি আরামের কাছে ধরা পড়ে গেছে? না জানি মেয়েটার সাথে কি হচ্ছে। বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। আরাম এখনো এলো না যে? কোনো বিপদ হলো নাকি? ভাবতে মালিয়া খান কেঁপে ওঠে। এমন সময় বাইরে থেকে গাড়ির শব্দ আসে। মালিয়া ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে ছুটে যায়। আরামের কোলে শেহের।
বাড়ির দিকে পা বাড়িয়েছে। সদর দরজা প্রবেশ করতেই আরহাম মালি এখনো মুখোমুখি হয়। দুজনের চোখাচোখি হতেই আরাম গাঢ় স্বরে বলল, পাতালে লুকোলেও খুঁজে বের করতাম। আমার কাছ থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না। প্রত্যুত্তরে আশা না করে আরাম বড় বড় পা ফেলে সিঁড়ি থেকে পা বাড়ায়। শেহের আরামের বুকে ঝড়ে গিরোহারা ভেজা কবুতরের মতো লেপ্টে আছে। মায়া মায়া ক্লান্ত চেহারা, চোখ জোড়া এখনো অশ্রুতে ভেজা। অন্যদিকে আরামের ঠোঁটের কোণা হিংস্র বিষাক্ত হাসি। কয়েক ঘন্টা পূর্বে অগোছালো এলোমেলো আরাম কোথাও হারিয়ে গেছে। তবে কি আরামকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য শেহের একমাত্র সুরাহা? এই কেমন নিয়তি! একজনের প্রেম, অন্যজনের বিষাক্ত অনুভূতি, কারোর জন্য অমৃত, কারোর জন্য বিষ। এই কেমন প্রেম! অন্ধকার রাতের পর আলোকিত উজ্জ্বল দিনের সূচনা হয়। প্রত্যেকটা সকালের সাথে নতুন দিনের বার্তা নিয়ে আসে। নতুন কোনো গল্পের সূচনা ঘটে। সারা শরীরে মচমচে ব্যথা নিয়ে শের আড়মোড়া ভেঙে ওঠে। মাথাটা এখনো প্রচন্ড ব্যথা করছে। নিবিনিবু চোখে তাকাতেই নিজেকে তার রুমের বিছানায় আবিষ্কার করে। রাতের কথা মনে হতেই তড়াক করে উঠে বসে। এলোমেলো চুলগুলো বারবার মুখে পড়ছে। শের বড় বড় শ্বাস ফেলতে ফেলতে সামনের দিকে তাকায়। সামনে ডিভাইনে আরাম বসে আছে, গাঢ় চোখে এদিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। ভারী স্বরে বলল, হ্যালো লাভ, গুড মর্নিং। শের কেঁপে ওঠে। রাতের কথা মনে পড়তেই বিছানার মাথার সাথে গুটিসুটি মেরে চাপতে থাকে। স্বাভাবিকভাবে আরাম শেরের দিকে এগিয়ে আসছে। দূরত্ব যত কমছে, সে তত বেশি কাঁপতে শুরু করছে। আস্তে আস্তে দুজনের মধ্যকার দূরত্ব মিশে গেল। আরাম শেরের গা ভেসে বসলো। শের চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আলতো হাতে আরাম কাছে টেনে নেয় তাকে। গালে হাত ছুঁয়ে স্বাভাবিক স্বরে বলল, কি হয়েছে, কাঁপছো কেন? শের তখনও চোখ বুজে থরথর করে কাঁপছে। দু হাতের তালুতে শেরের মুখ ছুঁয়ে আলতো স্বরে বলল, তাকাও আমার দিকে, ওপেন ইউর আইস। শের চোখ খুলো না, আরো শক্তভাবে চোখ মুখ খিচে রইল। আরাম আবার বলল, চোখ খুলবে না? আমাকে অন্য কোনো কৌশল খুলতে হবে? বাধ্য করলে তোমাকে কিন্তু ভুগতে হবে। সাথে সাথে শের চোখ খুলে তাকায়। আরাম এক চিলতে মুচকি এসে শেরের চোখে চোখ রাখে। চোখের দিকে চেয়ে শের থমকে যায়। নিষ্পাপ নিবিড় চোখ জোড়ায় গত রাতে হিংস্রতা কোথাও হারিয়ে গেছে। চেহারায় কোনো কঠোরতা নেই, হাস্যোজ্জ্বল মুখ। এ যেন অন্য কেউ, গোছালো সুস্থ একজন। সে চোখের দিকে চেয়ে আনমনে বলে, গত রাতে আপনি? সে কথা কেটে আরাম বলল, সরি, গত রাতে কোনো কিছু মনে নেই। তবে হ্যাঁ, তুমি বাড়ি থেকে পালিয়ে ভালো করোনি। আমার রাজত্ব থেকে আমাকেই বোকা বানানো? তোমার মনে ভয় নেই মেয়ে? শের কুঞ্চিতে বুড়ো করে কিছু জিজ্ঞাসা করতে চাইলো, কিন্তু করা হলো না। তার পূর্বে আরহাম বলল, সেদিনের হুমকিকে এত হালকাভাবে নিলে? কি ভেবেছো তুমি পালালে আমি কিছু করতে পারবো না? ধ্বংস করে রাখবো সব, সবকিছুতে আগুন লাগিয়ে দেব। সে আগুনে ক্ষণে ক্ষণে তোমার পরিবার পড়বে, বুঝলে? শের ভীতু চোখে আরামের দিকে তাকালো। আরাম আবার বলল, শুনলাম তোমার বাবা নতুন প্রজেক্ট শুরু করেছে অলরেডি। 1.5 কোটি টাকা ইনভেস্ট করেছে। প্রজেক্ট কমপ্লিট করতে আরও 1 কোটি প্রয়োজন। ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছে। আমি অনুমতি দিলেই পেয়ে যাবে। কি বলো, অনুমতি দিব নাকি রিজেক্ট করব? শের অসহায় চোখে আরামের দিকে তাকায়। আরাম শেরের কানের কাছে পিছনের চুল গুছতে গুছতে বলে, ডোন্ট ওয়ারি লাভ, তুমি কবুল বলার সাথে সাথে অনুমতি পেয়ে যাবে। এখন সবটা তোমার উপর। বিয়েতে রাজি হবে নাকি বাবাকে পথে নামতে দেখবে? কোনটা? চয়েস ইজ ইয়োর্স। রাজি, আমি এই বিয়েতে রাজি। প্লিজ আপনি কিছু করবেন না। আরামের কথা কেটে সে থমথমে গলায় বলল। আরাম বাঁকা আসলো। সে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, গুড, দ্যাটস মাই গার্ল। কথিত আছে অটোমান সুলতানদের কাছে লাল পবিত্র প্রতীক ছিল। অন্যদিকে লালকে অগ্নি বা ধ্বংসের প্রতীক বলেও অনেকে মানেন। কিন্তু আরামের কাছে লাল রং তার বিষাক্ত প্রেমের অস্তিত্ব, তার বিশাল বিস্তৃত অন্ধকার রাজ্যের অবচ্ছেদ্য অংশ। আরাম তার হৃদয় রানীকে লাল রঙে বরণ করতে চায়, তাই বিয়ের মেইন থিম লাল সাদা রেখেছে। মন্ত্রী বাড়ি লাল সাদা সজ্জিত হচ্ছে। মেইন গেট থেকে শুরু করে বাড়ির ভিতরে সুভূষিত সকল কিছু লাল সাদা কম্বিনেশনে সজ্জিত। গত পরশু বেশ ঘটা করে হলুদের অনুষ্ঠান হয়েছে। বড় বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে নামি দামি বিজনেসম্যানদের পারিবারিক উপস্থিতি ছিলেন সেখানে। নিউজ পেপার, সোশ্যাল মিডিয়ায় বিয়ের তর্ক বিতর্কে ছেয়ে আছে। হবে নাই বা কেন? শহরে এত বিত্তশালী পরিবারে বিয়ে বলে কথা। মন্ত্রী সাহেব আর ওনার প্রাণপ্রিয় নাতিকে কে না চেনেন? শহরের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলর পজিশনে বিয়ের খবর শুনে
অনেক মেয়েদেরই মন ভেঙেছে। এ নিয়ে তর্ক বিতর্ক সাহা শহর জুড়ে। আরাম খানের বউ দেখতে পুরো শহর উদ্বেগ। এদিকে যার বিয়ে, তার কোনো প্রকার কৌতূহল নেই। যন্ত্রের মতো কোনো প্রকার হাত নাড়িয়ে ঠেলে ঠেলে চলছে। মানুষ নয়, যেন কোনো মোমের পুতুল। যে যা বলছে তাই করছে। সামনে স্বচ্ছ আয়নায় লাল টুকটুকে নববধূর প্রতিবিম্ব ভেসে আছে। গায়ে ওয়াইন রেড ডিজাইনের লেহেঙ্গা, মেঘবরণ লতানো চুলগুলো বড় খোপা করা, খোপার ভাঁজে ভাঁজে ছোট ছোট আর্টিফিশিয়াল ফ্লোরাল স্টোন বসানো, ঠোঁটে রক্তলাল লিপস্টিকে ভারী মেকআপ, গা ভর্তি গয়না। আয়নায় ভেসে থাকা নববধূর প্রতিবিম্ব শেরের পলকভাবে তাকিয়ে আছে। কি সুন্দর লাগছে! ছোট থেকে স্বপ্ন ছিল লাল টুকটুকে বউ সেজে স্বামীর ঘরে পা রাখবে, নিজের পরিবার হবে। কত আশা, কত স্বপ্ন ছিল দু চোখ জুড়ে। অথচ আজ সব স্বপ্ন দুঃস্বপ্নের মতো লাগছে। অসহ্য বিরক্ত লাগছে সবকিছু। ছেড়ে কোথাও যদি পালানো যেত, এসব ভেবে শের বুক চেয়ে নিঃশ্বাস ছাড়ে। একজন মেকআপ আর্টিস্টের গলার স্বরে শেরের ভাবনায় টোকা পড়ে। মহিলাটি শেরের থুতনিতে আলতোভাবে ছুঁয়ে বলল, বাহ, কি মিষ্টি দেখতে! এত সুন্দর বউ দ্বিতীয়টি দেখিনি। অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। শের ছলছল চোখে চাউনি সরিয়ে হাসার চেষ্টা করলো। আজকাল কৃত্রিমভাবে হাসতে হাসতে প্রকৃতি হাসি কেমন যেন ভুলেই গেছে। এমন সময় দরজা ঠেলে মালিয়া খানম রুমে প্রবেশ করলো। দেখতে এসেছে শের পুরোপুরি রেডি কিনা। ওইদিকে লোকজন আসতে শুরু করেছে। মালিয়া খানমকে দেখে মেকআপ আর্টিস্টটা মাথা নিচু করে বেরিয়ে যায়। মালিয়া খানম শেরের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তো আর কয়েকটা ঘন্টা, তারপর সবকিছু পাল্টে যাবে। মেয়েটার জীবন নতুন এক মোড়ে ঘুরবে। না জানি মেয়েটার সাথে কি কি হবে। মালিয়া খান শেরের মাথায় আলতো হাত বুলিয়ে বলল, সরি, শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে পারিনি। আপনাকে সরি বলতে হবে না, আমার জন্য অনেক করেছেন। মেন্টালি আপনার থেকে যতটা সাপোর্ট পেয়েছি, এর শতভাগের এক ভাগও মায়ের কাছ থেকে পাইনি। ধন্যবাদ। শেরের ঠোঁটের কোণে উদাস হাসি ফুটিয়ে কথাগুলো বলল। মালিয়া শেরের উদাসীন ভাব লক্ষ্য করে বলল, তোমার আগামী দিনের জন্য শুভকামনা রইল। একটা কথা বলবো? শের চোখ তুলে মালিয়ার দিকে তাকালো। মালিয়া বলল, আরাম কিন্তু অতটাও হৃদয়হীন নয় যতটা তুমি তাকে ভাবো। তোমাকে তার পছন্দ। সামনের দিনগুলো তুমি যেভাবে সাজাবে, তোমার জীবনটাও সেইভাবে গড়ে উঠবে। আমি কি বলতেছি তুমি হয়তো বুঝতে পারছো। শের হ্যাঁ সূচক মাথা নাড়ল। অগণিত লোকের মাঝে কিছু চেনা মুখ ভেসে উঠেছে। শেরের বাবা, ওনার স্ত্রী এসেছেন সাথে। বাবাকে দেখে খুশিতে শেরের চোখ ছলছল করে ওঠে। চিটাগাং থেকে মাত্রই ঢাকা এসে পৌঁছেছে তারা। বিয়ের শেষে রাতের ফ্লাইটে আবার ফিরে যাবেন। সাদাত আহমেদ স্টেজে উঠে মেয়ের পাশে বসলো। বাবার বুকে মাথা রাখতেই শেরের অবাধ্য চোখের জলগুলো গাল বেয়ে ঝরে পড়ল। বাবা ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। ধীর গতিতে পিঠে হাত বোলাতে লাগলো। শের ভেজে ভেজে স্বরে বলল, তুমি এখন আসলে বাবা, আমি কি তোমার এতটাই অপ্রিয়? তুই অপ্রিয় কেন হবি? তুই আমার জীবনের সবচেয়ে প্রিয়, অমূল্য সম্পদ, আমার অহংকার। জানি আমার প্রতি তোর অনেক অভিযোগ জমে আছে। আমি খুব খারাপ বাবা, তাই না মা? না বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কাছে না থাকলেও ছোট থেকে তুমি অন্তত আমার পাশে ছিলে। অন্য কারোর মতো তুমি ছেড়ে যাওনি। মেয়েটার অভিমানের কারণ সে মূলত দিশাকে কেন্দ্র করে, তা শেরের বাবা বেশ ভালোভাবে বুঝতে পারলো। ইচ্ছে করে তিনি দেরিতে এসেছেন। প্রাক্তনের মুখোমুখি হতে চাননি। মূলত দিশার কারণে বিয়ে শেষ হওয়ার পরই আজ রাতে চিটাগাং ফিরে যাবেন। শুধু মেয়েটার খুশির জন্য এখানে আসা, না হলে কোনোদিন এ বাড়িতে পা রাখতো না। শের বাবার সাথে কথা বলছে এমন সময় শেরের সৎমা শেরকে জড়িয়ে ধরে কুমিরের কান্না শুরু করে। আহ্লাদের স্বরে বলে, আমার মেয়েটা আজ পর হয়ে যাবে, মাকে ছেড়ে বিয়ে করে অন্যদের বাড়ি চলে যাবে। বুক পেটে কান্না আসছে। সাদাত সাহেব স্ত্রীর দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে। স্ত্রীর এসব অভিনয় সম্পর্কে তিনি অপরিচিত নন। এসব থেকে ভীষণ বিরক্ত হচ্ছেন তিনি। শের ওনার সাথে ছিলই বা কবে? সৎ মায়ের এসব অভিনয় আর আজগুবি কথায় শের তাচ্ছিল্য আসলো। আজ এত আদর আহ্লাদ কেন? শের মন্ত্রীর বাড়ির বউ হচ্ছে বলে? যখন এসব আদর আহ্লাদ ভালোবাসার প্রয়োজন ছিল, কই তখন তো তিনি পাশে ছিল না, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। সরাসরি কিছু না বললেও আগে পাছে অনেক কথা শুনিয়েছে। মানুষের এসব বহুমুখী রূপ সত্যি বেশ অকল্পনীয়। টাকা, ক্ষমতা, ঐশ্বর্যের উপর কি ভালোবাসা পাওয়া আর না পাওয়া নির্ভর করে? মানব জাতির মতো ভয়ঙ্কর লোভী জাতি দ্বিতীয়টা হয় না। নিজ স্বার্থ ছাড়া তারা এক তিলও বোঝে না। আরাম শেরের পাশাপাশি বসে আছে।
বিয়েতে আসা পর থেকে তাদের প্রশংসার পঞ্চমুখ। সবার মুখে একই কথা, রাজার পাশে রানী। আরাম ভারী শেরওয়ানি পরেছে, চুল তুলে পিছনের দিকে ব্রাশ করা, ফর্সা গালে ব্রাউন দাড়িগুলো চকচক করছে, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। হাসি থাকবে নাই বা কেন? এত বছরের প্রেম আজ সার্থক হবে, পূর্ণতা পাবে। তার শের সারা জীবনের জন্য তার ভালোবাসার পিঞ্জিরায় বন্ধ হবে। আরাম এখন অব্দি ভালো করে শেরের দিকে তাকায়নি। তার কাছে খুব অদ্ভুত যুক্তি, বিয়ের পর নিজের সামনে রেখে সারা রাত মন ভরে দেখবে। একটু একটু তার মন ভরবে না, আক্ষেপ থেকে যাবে। শেরের এক হাতে চুমু খেয়ে নিজের হাতে বাজে নিয়ে নেয়, শক্তভাবে চেপে ধরে আছে সে। এতে শের কোনো আপত্তি করেনি। করেই বা কি লাভ? এই মানুষের কাছে তার হ্যাঁ না কোনো কিছুর মূল্য আছে? যদি দামই থাকতো তাহলে আজ একদিন আসতো না। শের মোমের পুতুল সেজে চোখ মুখ শক্ত করে বসে আছে। আরাম শেরের দিকে একটা ফাইল এগিয়ে দেয়। শের কুঞ্চিত ভুরু করে আরামের দিকে তাকায়। আরামের চোখ সামনের দিকে। শের সন্দিহান স্বরে বলে, এটা কি? তোমার ফার্স্ট ওয়েডিং গিফট। শের ফাইল খুলে দেখলো তার বাবার লোনের অ্যাপ্লিকেশন পেপারস, যা আরামে সাইন করে দিয়েছে। বিষণ্ণতার মাঝে শের এক চিলতে হাসলো। আরাম আর চোখ করে শেরের দিকে তাকালো। আরামের কাছে এই ৮০টার চেয়ে দামি কিছুই নেই। এই হাসির বিনিময়ে নির্দ্বিধায় ১,০০০,০০,০০০ টাকা খোয়াতে রাজি আছে তিনি। ফুলসজ্জিত বিছানায় শের বসে আছে। সারা ঘর জুড়ে মোমবাতির মিটিমিটি আলো জড়িয়ে আছে। চারদিকে গোলাপ ফুলের সুবাসে ম ম করছে। দরজা থেকে শুরু করে বিছানা অবধি গোলাপের পাপড়ি বেছানো। বাইরে তখন গভীর রাত। ঘড়ির কাঁটা একের ঘরে ছুঁই ছুঁই। সে নির্ধারিত ঘুম ঘুম চোখে বারবার দরজার দিকে তাকাচ্ছে। আরাম এখনো রুমে আসেনি। সারাদিনের ক্লান্তি, তার উপরে ভারী লেহেঙ্গা আর গয়না, এসব মিলিয়ে ভীষণ ক্লান্ত সে। ইচ্ছে করছে গা থেকে সবকিছু খুলে দূরে ছুঁড়ে মারতে, কিন্তু তা করা সম্ভব না। আরাম ঘরে না আসা অব্দি কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। মায়ের কড়াকড়ি আদেশ। ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুম ঘুম চোখে নিজে আরামের অপেক্ষায় জেগে আছে। আরাম নিশ্চয়ই তার পিচ্চি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এই বিয়েটা কেন করেছে সেই ব্যাখ্যা দিচ্ছে। এখানে আসার পর লিয়ের থেকে শুনেছিল আরামের একটা পিচ্চি গার্লফ্রেন্ড আছে, যাকে ভীষণ ভালোবাসে। হয়তো তার মান ভাঙাতে ব্যস্ত। শুধু শুধু বেচারি মেয়েটার হৃদয় ভেঙে খান খান হলো। আরাম বিয়েটা কেন করলো? সে এর ঘুম ঘুম অলস মস্তিষ্ক ভাবলো। বারবার চোখ লেগে আসছে, মুরগির মতো ঝিমাচ্ছে। গভীর রাত, বাইরে কোলাহলবিহীন নিরিবিলি পরিবেশ। আকাশের চাঁদটা মেঘের বুকে লুকিয়ে পড়েছে। কারো উষ্ণ নিঃশ্বাস ঘুমন্ত শিয়ারের মুখে আছড়ে পড়ছে। গায়ের মিষ্টি ঘ্রাণটা খুব কাছ থেকে আসছে। আবছা ঘুমে সে সবটা টের পেলেও চোখ খুলে দেখতে ইচ্ছে করছে না। তাই অপর পাশ ফিরে শোয়। পরক্ষণে টের পায় কারো হিমশীতল স্পর্শেও শিয়ারের গাল ছুঁয়ে দিচ্ছে। গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘুমের মাঝে তড়াক করে উঠে বসে। বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। চোখ থেকে ঘুম ছুটেছে অনেকক্ষণ। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বরাবর রাত ৩টা। পুরো ২ ঘন্টা ঘুমিয়েছে। ক্লান্ত শরীর নিয়ে কখন যে চোখ বুজে এসেছে টেরই পায়নি। ভয়ে আচমকা জেগে ওঠায় শরীর এখনো থরথর করে কাঁপছে। শের ঘাড় পেরিয়ে দেখে আরাম পাশে বসে গভীর চোখে তাকিয়ে আছে। শেরের চোখ মুখে কঠোরতা ফুটে ওঠে। বাজখাই করে জিজ্ঞাসা করে, ঘুমিয়ে গিয়ে খুব দেরি করে ফেলেছি? এখনো পুরোটা রাত পড়ে আছে, শুরু করুন। আরাম কুঞ্চিত ভুরু করে বলল, কি শুরু করব? সে তাচ্ছিল্য হাসি হেসে বলল, যার জন্য বিয়ে নামক মোহর লাগিয়েছেন, এত টাকা খরচ করেছেন, ভোগ করবেন না? তো শুরু করুন। আরাম কাটকাট ক্রুদ্ধ চোখে শেরের দিকে তাকায়। শের সেদিকে তোয়াক্কা না করে বলে, ও বুঝেছি, এইসব গা ঢাকা ড্রেস পরেছি বলে মুড হচ্ছে না, তাই তো? ওকে দেন, চেঞ্জ করে আসছি। স্লিভলেস ব্যাকলেস শর্ট নাইটি চলবে? শের প্রত্যেকটা কথা আরামের কাছে গা জ্বালা করে অপমান মনে হচ্ছে। রাগে মাথা বিগড়ে যাচ্ছে। শের বিছানা থেকে নেমে সামনের দিকে পা বাড়াতেই আরাম পেছন থেকে হেসকা টান দেয়। শের বিছানায় পড়ে রাগে গড়গড় করছে সে। শের কিছু বলতে নিলে আরাম ঠোঁটে আঙুল চেপে চুপ করে দেয়। দাঁতে দাঁত চেপে ভারী স্বরে বলে, চুপ, একদম চুপ। এত বাজে বকে কেন তুমি? চুপ থাকা যায় না? শের উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আরাম শেরকে কোলে তুলে বিছানার মাথার সাথে হেলান দিয়ে বসায়। মাথায় ঘোমটার সাথে লাগানো পিনগুলো খুব আলতোভাবে খুলছে, যেন ব্যথা না লাগে। শের ভুরু কুচকে গাঢ় চোখে তাকিয়ে থাকে। উনি কি করতে চাইছেন? উত্তর মিলল না। আরাম মাথার ঘোমটা খুলতে খুলতে বলে, এখনো চেঞ্জ করনি কেন? মা বলেছেন আপনি না আসা অবধি যেন চেঞ্জ না করি। শের মুখ বার করে উত্তর দিল,
আরাম মুচকি আসলো, গহনা খোলার জন্য হাত বাড়িয়ে বলল, সবার কথা শুনতে হবে? শের এবারও প্রত্যুত্তর করলো না। আবছা আবছা হলদে আলোয় আরাম খেয়াল করলো শেরের গলা, কান, হাত লালচে লালচে হয়ে আছে, অনেকক্ষণ গয়না পরে থাকায় হয়তো। আরাম ঠোঁটে ছোট ছোট স্পর্শে আলতো করে লাল স্থানে ছুঁয়ে দিল। শের আরামকে নিজের এত কাছে পেয়ে আবেশে চোখ বুজে নিল। গা আবারও থরথর করে কাঁপছে। এবারে কম্পন সম্পূর্ণ ভিন্ন, মনে ভিন্ন রকম এক অনুভূতি তৈরি করছে। শের মুঠো করে বিছানার চাদর চেপে ধরে, গলা থরথর করে কাঁপছে। কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আরাম শেরের গালের সাথে গাল মিলিয়ে কানে ফিসফিস করে বলল, ভয় নেই, তোমার অনুমতি ছাড়া আমি এক পাও বাড়াবো না। যেদিন তুমি মন থেকে ধরা দিবে সেদিন তোমাকে নিজের করব। ততদিন অপেক্ষা করব, দূর থেকে দেখব। আরামের প্রত্যেকটা কথায় শের কেঁপে উঠছে। আরাম দূরে সরে যায়। শের কাঁপা কাঁপা চোখ জোড়া খুলে আরামের দিকে তাকায়। আরাম হাতের চুড়ি খুলতে ব্যস্ত। শের আর চোখে আরামকে দেখছে। ফ্রেশ হবে? ঘুম ছুটে যাবে। বেশ, আরাম হেসে বলল, সারাদিন শরীরের ওপর অনেক ধকল গেছে, এখন একটু ঘুমাও, অনেক রাত হয়েছে। শের নাকচ করলো না, বাধ্য মেয়ের মতো হ্যাঁসূচক মাথা নাড়ল। সাথে সাথে বিছানায় গায়ে নিয়ে জোরপূর্বক চোখ বুজে নিল। আরাম মুচকি এসে গায়ে চাদর টেনে এসির পাওয়ার বাড়িয়ে শেরের সামনে হাঁটু গেড়ে বসলো। প্রিয়তমার হাত নিজের হাতে ভাঁজে নিয়ে গাঢ় করে চুমু খেলো। এই মোহিত রাত যেন শেষ না হয়। রাতভর প্রাণ ভরে প্রিয়তমাকে দেখল। ক্লান্তি ভরা দিনের পর নতুন এক দিনের সূচনা। শব্দহীন রুমটায় এসে শো শো আওয়াজ ভাসছে। পুরো রুম হিমশীতল ঠান্ডা হাওয়া জমে আছে। সে শক্ত করে গায়ের চাদরটা জড়িয়ে নেয়। হাত পা বরফের মতো জমে গেছে। ভারী পর্দা ভেদ করে সূর্যের মৃদু আলো চোখে পড়তে মুখে বিরক্তভাব ফুটে ওঠে, ভুরু কুঁচকে নেয়। আবছা আলো ধীরে ধীরে প্রখর রূপ নেয়। শেরের ঘুম ছুটে যায়। আধো আধো চোখ মিলে তাকায়। আরামের রুম। শের ছোট একটা নিঃশ্বাস ছাড়ে। আরমা ভেঙে অলস ভঙ্গিতে উঠে বসে। হাই তুলে সামনে তাকাতে থতমত খায়। আরাম সেই রাতের ভঙ্গিতে শেরের হাত চেপে বসে আছে। হাতটা বেশ শক্তভাবে চেপে আছে, যেন হাতের বদল হালকা হলে শের পালাবে। ঘুমের মাঝে এত শক্ত করে কিভাবে হাত ধরে আছে কে জানে। কই, শের তো এমনটা পারে না। চোখ লাগতে দুনিয়াদারি সব ভুলে বসে থাকে। ঘুমের মাঝে কেউ যদি তাকে পানিতেও ফেলে দেয় তাও বুঝে টের পাবে না। এখনো গায়ে শেরওয়ানি চেঞ্জ করা হয়নি। আচ্ছা, আরাম কি সারা রাত এখানেই বসেছিল? ভাবতেই শেরের ঠোঁটের কোণায় মিষ্টি হাসি ফুটে ওঠে। মনের গভীরে কোথাও সূক্ষ্ম এক ভালো লাগার জন্ম হয়। বিয়ের প্রথম রাতে স্ত্রীকে না ছুঁয়ে সারা রাত তাকে দেখে কাটিয়ে দেওয়া কোনো পুরুষের ক্ষেত্রে খুব একটা সহজ নয়, ভীষণ কঠিন। আরামের এই ছোট কাজটা শেরের মনে গভীরভাবে প্রভাব ফেলে। মন তো আরামকে কি মোহিত লাগছে। দুনিয়ার সব সরলতা সুন্দর যেন এই মুখটা ঢেলে রেখেছে। আরামের এই নিষ্পাপ চেহারা শেরকে খুব গভীরভাবে টানলো। না চাওয়ার সত্ত্বেও আরামের পানে হাত বাড়ালো। আলতো হাতে কপাল ছুঁই ছুঁই চুলগুলো সরিয়ে দিল। আরহাম নড়েচড়ে উঠল। শের ভয় কেঁপে উঠল। মুখের মিষ্টি হাসিটা নিমেষে গায়েব হয়ে চিন্তা ফুটে ওঠে। এর ধীরে ক্ষিপ্রভাবে দূরে সরে যেতে নিলে পেছন থেকে আরাম খপ করে তার হাত টেনে ধরে। শের চোরামুখ করে চোখ বুজে নেয়। ধরা পড়ে গেল নাকি? এদিকে তাকাও। পেছন থেকে ঘুম ঘুম ভারী আওয়াজ আসছে। শের ছোট ঢোক গিলে ভীতু ভীতু মুখ করে পিছনে ফিরে তাকায়। আরামের সাথে চোখাচোখি হতে সে এক পাটি দাঁত বের করে হাসলো। আরাম কঠিন মুখে তাকিয়ে আছে। আরাম কিছু বলতে যাবে, তার পূর্বে সে থতমত গলায় বলল, দেখুন, আমি মানছি আমার ভুল হয়েছে। ঘুমের মধ্যে এভাবে আপনাকে স্পর্শ করা উচিত হয়নি। আম সরি। আর কোনদিন আপনার চুল কপাল, না না, চুল ছুব না, পাক্কা প্রমিস। শের এলোমেলোভাবে কথাগুলো বলল। আরাম শেরের কথা কর্ণপাত না করে হুট করে নিজের কাছে টেনে আনলো। শের ভয়ে ঢোক গিলে চোখ মুখ গুছিয়ে বন্ধ করে নিল। আরাম শেরের কোমর চেপে গালের সাথে গাল মিশিয়ে মুচকি এসে বলল, গুড মর্নিং লাভ। গালে গভীরভাবে চুমু এঁকে বাঁকা এসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সে তখনও বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। এই মানুষটা এমন কেন? এই ভালো এই মন্দ, শের ধরেই নিল। তার সারা জীবন এই মানুষটাকে বুঝতে গিয়ে পার করতে হবে। শের অনামিকা আঙ্গুলের ডায়মন্ড রিংটা খুব নিখুঁতভাবে পরখ করছে। গোল্ড হোয়াইট গোল্ডের কম্বিনেশনের ডায়মন্ড রিং, মাঝ বরাবর বড় এক ডায়মন্ড, তার চারপাশে ছোট ছোট ডায়মন্ডগুলো চকচক করছে। চমৎকার একটা রিং।
শেরের আংটিটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু চিন্তার বিষয় হলো আংটিটা তার হাতে আসলো কি করে? কাল রাতে ঘুমানোর আগ অব্দি তো এটা ছিল না। তাহলে সকালে হুট করে কোথা থেকে আসলো? ঘুমের ঘরে আরাম দিয়েছে কি? কিন্তু কেন? একবার ভাবলো আরামের থেকে জিজ্ঞাসা করবে, কিন্তু পরক্ষণে মত ঘোরায়। আরাম থেকে সরাসরিভাবে কোনো উত্তর পাওয়া অসম্ভব। আংটিটা দিয়ে থাকলেও কোনোদিন মুখ খুলে সত্যিটা জাহির করবে না, উল্টো নাকে দড়ি লাগিয়ে শেরকে কথার প্যাচে ফেলবে। এসব ভাবতে ভাবতে শের বারান্দা থেকে বুড়ো কুচকিত করে রুমের দিকে তাকালো। আরাম জানলার পাশে রকিং চেয়ারে বসে আছে, হাতে ইংলিশ নোভেল দ্য লংগেস্ট রাইড। খুব মন দিয়ে বইটা পড়ছে। শের একবার তাকে চোখ ফিরিয়ে নেয়। বাড়ির প্রত্যেকে এখনো গভীর নিদ্রামগ্ন। এই কয়েকদিনের ধকল ক্লান্তি এক রাতে ঘুমে কাটে কি? যে যার রুমে বিশ্রামরত। শুধু মাঝে একবার দুপুরের দিকে লাঞ্চের জন্য জেগেছিল, তারপর পুরো দিন আবারও ঘুমিয়ে কাটাচ্ছে। সে চেয়ার ছেড়ে শক্তভাবে রেলিং ধরে দাঁড়ায়। অদূরে আকাশপানে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয়। সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। বাতাসে মৃদু মৃদু উষ্ণতা ছড়িয়েছে। চারপাশে আস্তে আস্তে আবছা হয়ে আসছে। আলোর প্রখরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। আকাশটা কেমন গোমড়া সেজে আছে। লাল হলুদের মাঝামাঝি অনেকটা কমলা রাঙা হয়ে আছে। চারদিকে তীক্ষ্ণ কমলা আলো ছড়িয়ে আছে, যেন দিনের আলো হাত উঁচু করে বিদায় জানাচ্ছে। তাছাড়া মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। রং নিয়ে এমন নিখুঁত খেলা কেবল প্রকৃতি খেলতে পারে, অন্য কারো শান্তি কই। হানি অরেঞ্জ শাড়িটা আঁচল এলোমেলো বাতাসে উঠছে। কেশবতী মেঘবরণ লতানো কেশ মাতাল বাতাসে হেলে দুলে নড়ছে। সূর্যের কমলা আলো গায়ে মাখিয়ে অদূরে আকাশপানে তাকিয়ে আছে সে। দুধে আলতা গায়ের রঙে সূর্যের কমলা রং মিশে স্বর্ণের মতো চকচক করছে। পৃথিবীর অদ্ভুত মোহিত সুন্দরী মেয়েটা যেন আরামের চোখে সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি সত্যি এতটা সুন্দর, নাকি শুধুমাত্র আরামের চোখে তাকে এত বেশি সুন্দর লাগে? আরাম বইয়ের আড়াল করে গভীর মন দিয়ে নিজেকে প্রশ্ন করে, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখের সরল প্রতিমা। ফিসফিস আওয়াজে গানের দুই লাইন গায়। মৃদু এসে চোখ ফিরিয়ে নেয়। মেয়েটার দিকে বেশিক্ষণ তাকানো যায় না। মেয়েটার মাঝে কিছু একটা আছে, যা অত্যন্ত নেশালো, অন্যরকম মাদকীয়। আরামকে সে জিনিসটা খুব টানে। গভীরভাবে নিজের মায়াজালে জড়িয়ে নেয়। হুট করে আরাম প্রচন্ড মাথা ব্যথা অনুভব করে। ধীরে ধীরে শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাচ্ছে। নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। অদ্ভুত এক পীড়া হচ্ছে মাথায়। তার শরীরটা যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। মুহূর্তে আরাম ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ায়। লালসার চোখে শেরের দিকে তাকায়। আরামের ভিতর দ্বিতীয় সত্তা জেগেছে। ধীরে ধীরে এক পা করে সে শেরের দিকে এগিয়ে যায়। শের তখনও গভীর ভাবনায় ডুবে। আকাশের বিশালতা মাপার ব্যর্থ প্রয়াস চলছে। এমন সময় পেছন থেকে শাড়ির বাজের ভেতর কারো শীতল স্পর্শ অনুভব করে। সাথে সাথে শেরের ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা গায়েব হয়ে যায়। ভীতি উত্তেজনায় শরীর কেঁপে ওঠে। পেছন ফিরে তাকানোর মতো সাধ্য নেই। পেছনের মানুষটা খুব শক্তভাবে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। গায়ের ঘ্রাণ তীব্রভাবে জানান দিচ্ছে এটা আরহাম। শের কান্নারত চাপা আওয়াজে বলল, আপনি কি করছেন? ছাড়ুন আমাকে। শের আকুতিতে আরহাম কর্ণপাত করল না। শক্তভাবে শেরের সমতল মসৃণ পেট চেপে ধরল। স্পর্শে শেরের গা কেঁপে উঠল। স্পর্শটা কেমন যেন লালসা মেশানো। কেন যেন মনে হচ্ছিল এটা আরাম না, অন্য কেউ। অন্য কেউ আরামের মুখোশে তার সামনে দাঁড়িয়ে আছে। আচমকা আরাম চুল সরিয়ে শেরের পিঠে এলোমেলোভাবে চুমু দিতে লাগলো। ধীরে ধীরে সে স্পর্শ কামড়ে পরিণত হচ্ছে। শের ব্যথায় চিৎকার করে কান্না ভরা আকুতি করছে, কিন্তু শেরের গলা ফাটানো চিৎকার আরামের কান অব্দি পৌঁছায় না। উল্টো জোরপূর্বক কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হয়। শের হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু আরামের শক্তির কাছে কিছুতেই পেরে উঠছে না। আরাম শেরকে বিছানায় ফেলে হাত আটকে ধরে। শেরের ঘাড়ে মুখ ডোবায়। শেরের চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। চিৎকারে ঘরের দেয়ালগুলো কাঁপছে। হঠাৎ আরাম মাথা ঝাঁকুনি দিয়ে ওঠে। শেরকে ছেড়ে উঠে বসে। সময় নিয়ে নিজেকে শান্ত করে। শের বিছানায় উপর হয়ে কান্না করছে। শেরের কান্নায় তার ধ্যান ফিরে। সে শেরের সাথে কি করতে যাচ্ছিল। খানিক আগে ঘটে যাওয়ার কোনো কিছু তার মনে পড়ছে না। পুরো মাথা খালি খালি লাগছে। কি এমন ঘটেছিল? শেরের দিকে খেয়াল করতে দেখলো শেরে এলোমেলোভাবে বিছানায় পড়ে আছে। বুকের উপর শাড়ির আঁচলটা বিছানায় ছড়িয়ে ছিটে আছে। ঘাড়ে লালচে কালচে দাগ। মুহূর্তে আরামের মাথা তড়াক করে ওঠে। সে কি নিজের অজান্তে শেরের সাথে জোর জবরদস্তি করছিল? মুহূর্তে নিজের প্রতি প্রখর ঘৃণা জন্মালো। শেরের দিকে হাত বাড়াতেই শের দূরে সরে চিৎকার করে উঠল,
আপনার এই নোংরা হাতে আমাকে ছোবেন না, ঘৃণা করি আপনাকে। ছি, এত নিকৃষ্ট আপনি, এত শরীরের চাহিদা আপনার। তাহলে আগেই বলতে পারতেন, আমি নিজের থেকেই। কাল রাতে ভালো মানুষের মুখোশ পরে কি দরকার ছিল? সত্যি বলতে আপনার মতো রাজনীতিবিদদের মুখের কথা কোনো দাম নেই, ক্ষণে ক্ষণে বদলায়, চরিত্রটাও গিরগিটির মতো, রং পাল্টায়। ছি। সে আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়ে। এই মুহূর্তে আরামের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। শরীরের প্রত্যেকটা শিরা যদি কুচি কুচি করে কাটতে পারতো, তাহলে হয়তো শান্তি মিলতো। আরাম একবার হাত বাড়িয়েও গুটিয়ে নেয়, তড়াক করে বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, ধীরে ধীরে পৃথিবী অন্ধকারে ঢেকে যাচ্ছে। কুচকুচে কালো অন্ধকার রুমটা থেকে চাপা কান্না ভেসে আসছে। আরাম ভীতু পায়ে ধীরে ধীরে রুমে প্রবেশ করে। ড্রিম লাইটটা জ্বালাতেই অন্ধকার ঘরটায় কোমল আলো ছড়িয়ে পড়ে। আবছা আলো ছায়া খেলায় বিছানায় সেরে পুঁতিমুতি ভেসে ওঠে। এখনো আগের ভঙ্গিতে শুয়ে আছে। ডুকরের কান্না আওয়াজটা ওই দিক থেকে ভেসে আসছে। আরাম লজ্জিত চোখে শের দিকে তাকায়। শেরের সামনে কি মুখ নিয়ে যাবে, কি বলবে? যে সব তার অজান্তে হয়েছে, সেই সময়টা যা ঘটেছে তার কোনো কিছু মনে নেই। শের মানবে নাকি মিথ্যা ছলনা ভেবে উড়িয়ে দেবে? অনেক সময় চিন্তা ভাবনার পর আরাম বিছানার দিকে পা বাড়ায়। শেরের পাশে বসে তার দিকে হাত বাড়িয়ে গুটিয়ে নেয়। শের আরামের উপস্থিতি রুমে ঢোকার সাথে সাথে টের পেয়েছে। আরামের কাছে আসায় শেরের মাঝে কোনো পরিবর্তন ঘটল না, আগের মতো একই ভঙ্গিমায় বিছানায় পড়ে আছে। আবছা আলোয় শেরের কান্নামুখ দেখে আরাম কেঁপে উঠল। গলা ঘাড়ের দাগগুলো অন্ধকারেও স্পষ্ট ফুটে আছে। আরাম ফার্স্ট এড বক্স এনে শেরের দিকে এগিয়ে নিচু স্বরে বলে, দাগগুলোতে মেডিসিন লাগিয়ে নাও। শের আরামের কথা কানে তুলল না। আরাম বেশ কিছুক্ষণ প্রত্যুত্তরের আশায় থাকলো। শেরের কোনো গতি না দেখে নিজে বিছানা থেকে টেনে তুলল, শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে দেয়। আলতো হাতে গলায় ঘাড়ের কালচে দাগগুলো মেডিসিন লাগিয়ে দেয়। ঔষধের তেজে চোটগুলো পুড়ে ওঠে। শের চোখ বন্ধ করে ঠোঁট চেপে আর্তনাদ করে ওঠে। আরাম শেরের দিকে আহত চোখে তাকিয়ে থাকে। শেরের প্রত্যেকটা আঘাত আরামের বুকে যেন বিচ্ছে। শের উঠে যেতে নিলে আরাম পেছন থেকে শক্ত করে চেপে ধরে ভারী স্বরে বলে, সরি, আম সো সরি। গালে আলতো করে ঠোঁট ছিঁড়ে নাক ঘষতে ঘষতে বলে। শেরের সামনের দিকে পা বাড়ল না, চুপ করে বসে এলো। কেন যেন উঠে যাওয়ার সাহস হচ্ছে না। আরাম শেরের গালে ঠোঁট ছোঁয়াচ্ছে, অনবরত আহত স্বরে সরি বলছে। শেরের মায়া হলো, ভীষণ মায়া। অগোছালো আরামের রক্তে ভেজা হাতটা দেখে শের কেঁপে ওঠে। আরামকে নিজেকে শাস্তি দিয়েছে? জড়সড় বিস্মিত চোখে আরামের দিকে চোখ মুখ তুলে তাকায়। আরাম তখনও গভীর নেশায় ডোবে, কিন্তু শের এবার ভয় হলো না, মনকে অদ্ভুত শান্তিতে ভরে দিচ্ছে। খানিক আগের মনে অন্তঃকরণগুলো ধীরে ধীরে কোথাও যেন মিশে যাচ্ছে। কেন হচ্ছে এমন? আরামের প্রেমময় ওষুধেতে এ কেমন প্রেম? কখনো মধু, কখনো বিষ।